হ্যালো ফ্রেন্ডস, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল র্যাশনাল স্টাডি। আজকে আমরা শুরু করছি জিকে, যেটা তোমাদের মোস্ট ডিমান্ডেড ছিল। তো জিকেতে আজকে আমরা যেটা শুরু করব সেটা হচ্ছে লাইফ সায়েন্স, এবং লাইফ সায়েন্সটা আমরা যতটা সম্ভব পুরোটা কভার করব, এবং তারপর হচ্ছে অন্য একটা সাবজেক্ট শুরু করব। মোস্ট প্রবাবলি আমি জিকের পর মানে লাইফ সায়েন্সের পর আমি ফিজিক্স শুরু করব, এবং ফিজিক্স থেকে যে যে ইম্পর্ট্যান্ট পয়েন্টসগুলো থেকে প্রশ্ন আসে আমি অনলি সেগুলোর ওপর ফোকাস করব। পুরো ফিজিক্স তোমাদের জানার দরকার নেই। এক্সাম পার্সপেক্টিভে ডব্লিউবিপি এবং কেপির জন্য তোমাদের যেগুলো ইম্পর্ট্যান্ট আমি অনলি সেগুলোই করাবো। ইভেন লাইফ সায়েন্সেও যেই পোর্শনগুলো থেকে বেশি পরিমাণে প্রশ্ন আসে বা যে যে টপিকগুলো থেকে প্রশ্ন আসে আমি সেই টপিকগুলোর ওপর বেশি পরিমাণে ফোকাস করব। পুরো বায়োলজি একদম রপ্ত করে নেওয়ার দরকার নেই, যে যে টপিকস থেকে প্রশ্ন আসে সেগুলো করো, আর পুরো প্রপারলি এই কোর্সটা ফলো করো। যে আমি সাকসেস ব্যাচ যে কোর্সটা শুরু করেছি সেটা প্রপারলি ফলো করো, তাহলে এক্সট্রা করে তোমাদের আর টেনশন নিতে হবে না। এই কোর্সের মাধ্যমে তোমাদের সমস্ত প্রিপারেশন হয়ে যাবে। তো সাইড বাই সাইড তোমরা প্র্যাকটিস করো এবং ক্লাসগুলো দেখো। ক্লাসগুলো দেখার পর যে হোমওয়ার্কগুলো দিচ্ছি সেই হোমওয়ার্কগুলোর আনসার তোমরা করো এবং কমেন্ট বক্সে। আর তোমাদেরকে একটা কথা বলি যে হোমওয়ার্কের আনসার আমি হোয়াটসঅ্যাপ চ্যানেল রয়েছে, তো সেখানে আমি প্রোভাইড করব। তো যারা হোয়াটসঅ্যাপ চ্যানেলে এখনও জয়েন হওনি তারা প্রত্যেকে হোয়াটসঅ্যাপ চ্যানেলে জয়েন হয়ে যাও। লিঙ্ক আমি ডেসক্রিপশন বক্সে দিয়ে দেবো এবং ফার্স্ট কমেন্টে দিয়ে দেবো, তো তারা প্রত্যেকে হোয়াটসঅ্যাপ চ্যানেলে জয়েন হয়ে যেতে পারো। আর একটা সামনে হচ্ছে হোলি রয়েছে, তো হোলির জন্য টেক্সট বুক তোমাদেরকে ডিসকাউন্ট দিচ্ছে মোটামুটি 30% মতো। আমি দেখলাম যে ডিসকাউন্ট এখন চলছে হোলি সেলের জন্য। তো তোমরা যারা টেক্সট বুকের পাস কিনতে চাও তো এই টাইমে নিতে পারো, তো কিছুটা তোমাদের সেভিংস হয়ে যাবে। 3 বছরের পাস নিলে, পাস প্রোটা নেবে অবভিয়াসলি। 3 বছরের পাস প্রো নিলে তোমাদের একটু বেশি কম টাকা পড়বে, কিন্তু হচ্ছে তোমাদের যদি মনে হয় যে এতটা 3 বছরের জন্য অ্যাফোর্ড করতে পারবে না তাহলে 1 ইয়ারের জন্য নিয়ে নাও। এর থেকে কমে নিও না, তাহলে সেটা তোমার জন্য এক্সপেন্সিভ হয়ে যাবে। তো টেক্সট বুকের কোড আমি ফার্স্ট কমেন্টে দিয়ে দিচ্ছি, তো যারা নিতে চাও ওই কোডটা অ্যাপ্লাই করবে, এক্সট্রা 10% ডিসকাউন্ট তোমরা পেয়ে যাবে। তো যারা টেক্সট বুক নাও নে তারা টেক্সট বুক নিয়ে নিতে পারো, কারণ এখন হোলি সেল চলছে। আর হোমওয়ার্কের আনসার আমি হোয়াটসঅ্যাপ চ্যানেলে দেবো, এবং হোয়াটসঅ্যাপ চ্যানেলে আমি টেস্ট নেব, মানে আমি পোলস ক্রিয়েট করব। পোলসের মাধ্যমে প্রশ্ন দেবো, তোমাদেরকে আনসার করতে হবে। তো হোয়াটসঅ্যাপ চ্যানেলে আমি এই টেস্টটা নেব। উইকলি একটা করে তোমাদের টেস্ট হবে যে তোমাদের প্রিপারেশন কেমন চলছে বা কোন কোন জায়গাগুলো উইক। আর বিভিন্ন চ্যানেলের ইনফরমেশান পেতে গেলে হোয়াটসঅ্যাপ চ্যানেলে জয়েন করো, এবং আমার একটা টেলিগ্রাম চ্যানেলও আছে, তো সেই টেলিগ্রাম চ্যানেলে অনেকেই জয়েন আছো, যারা জয়েন হয়নি তারা জয়েন হয়ে যাও। তো চলো শুরু করা যাক, আর এক্সট্রা বেশি না বকে। আজকে আমরা যেটা শুরু করব সেটা হচ্ছে লাইফ সায়েন্সের যে টপিকটা সেটা হচ্ছে কোষ, বা ইংরেজিতে আমরা যাকে বলি সেল। আচ্ছা, আরও একটা জিনিস বলে রাখি, সেটা হচ্ছে তোমার কোষ বা সেল যেটা পিডিএফটা তৈরি হবে, সেই পিডিএফটা আমি কোষ চ্যাপ্টারটা পুরোটা শেষ করার পরে আমি তোমাদেরকে টেলিগ্রাম চ্যানেলে প্রোভাইড করে দেবো। এবং এটা হচ্ছে হ্যান্ড রিটেন নোটস হবে, কোনো টাইপ করা নোটস হবে না। তো হ্যান্ড রিটেন নোটসে যদি তোমাদের অসুবিধে না হয় তাহলে তোমরা এই নোটসটা করতে পারো। আদারওয়াইজ আমি যেগুলো বলছি সেটা হচ্ছে তোমরা সাইড বাই সাইড লিখে রাখতে পারো। তো লিখে রাখলে আমার মনে হয় বেশি বেটার হবে, কারণ তোমরা একবার শুনছো, একবার লিখছো, আর একবার রিভিশন করে নেবে, তাহলে তোমাদের পুরোটা রিভাইজ হয়ে যাবে। তো আমি যেভাবে পড়াবো ঠিক করেছি সেটা হচ্ছে, দেখো, একবার ক্লাসটা করে নিলে খুব একটা বেশি আর তোমাকে এফর্ট দিতে হবে না, মানে ওটাকে মনে রাখার জন্য একবার রিভিশন করলেই মনে থেকে যাবে। তো কোষ, চলো শুরু করা যাক। কোষ বা সেল, তো এর সায়েন্টিফিক নেম হচ্ছে বা বিজ্ঞানসম্মত নাম, যাকে আমরা বাংলায় বলি বিজ্ঞানসম্মত নাম কি? বিজ্ঞানসম্মত নাম সাইটো, মানে সায়েন্সের ভাষায় আমরা কোষকে কি বলি? সাইটো। তো কোষকে যখন সাইটো বলি, তো কোষের যে সমস্ত কিছু স্টাডিকে বা কোষের যে স্টাডি, সেই স্টাডিকে কি বলবো? তার মানে সাইটোলজি বলবো, সাইটোলজি। ঠিক আছে, যেমন জীবনকে আলোচনা করার জন্য যে স্টাডি তাকে বায়োলজি বলি, সেই রকমই কোষকে আলোচনা করার যে স্টাডি সেটাকে আমরা সাইটোলজি বলি। তো এখানে লজি ওয়ার্ডটা স্টাডিকেই মেনলি মিন করে, তো এখানে হচ্ছে সাইটোলজি। আমরা এটাও পরীক্ষাতে আসে, বা ধরে নাও যারা ইংলিশের প্রশ্নতে এটা চলে আসে যে স্টাডি অফ সেল কি বলে, তো সাইটোলজি বলে। ঠিক আছে, এবার হচ্ছে তোমাদের যে ইম্পর্টেন্ট টপিকসগুলো যেগুলো থেকে তোমাদের প্রশ্ন আসে সেগুলো আগে কভার করে নিই।
যেমন দেখো বেসিক যে প্রশ্নটা সেটা হচ্ছে ফাদার অফ সেল কাকে বলা হয় বা কোষের জনক কাকে বলা হয়। তো কোষের জনক বলা হয় রবার্ট হুককে। রবার্ট হুককে বলা হয় কোষের জনক। কিন্তু রবার্ট হুক কি কোষ আবিষ্কার করেছিল? মৃত কোষ আবিষ্কার করেছিল রবার্ট হুক। ঠিক আছে, মৃত কোষ যেটা হচ্ছে বটলের যে কর্ক বা ছিপি যেটা হয় একটা কাঠের টাইপসের, তো সেই কোষটা আবিষ্কার করেছিল, সেখান থেকে কোষ আবিষ্কার করেছিল। সেটা একটা ডেড সেল, মৃত কোষ আবিষ্কার করেছিল। কিন্তু যেহেতু প্রথমবারের জন্য কোষ আবিষ্কার হয় সেটা হচ্ছে রবার্ট হুক। কিন্তু যদি বলে প্রথম জীবিত কোষকে আবিষ্কার করে, জীবিত কোষকে আবিষ্কার করে, তো জীবিত কোষ আবিষ্কার করে তোমার লিউয়েনহক। তো প্রত্যেকটা পয়েন্ট এখান থেকে ইম্পর্টেন্ট। কোষের জনককে রবার্ট হুক, জীবিত কোষকে আবিষ্কার করে লিউয়েনহক। এবার দেখো সেল থিওরি বা আমরা যেটা কোষ তত্ত্ব পড়ি, কোষ তত্ত্ব মানে আমরা যে কোষের ব্যাপারে পড়ছি এটাকে কোষ তত্ত্ব বা সেল থিওরি কে আবিষ্কার করেছিল? কোষ তত্ত্ব বা সেল থিওরি আবিষ্কার করে স্লাইডেন অ্যান্ড সোয়ান। স্লাইডেন এবং সোয়ান বানানটা হয়তো এটাই হবে বা সামথিং কোনো একটা, নামটা মনে রাখবে। স্লাইডেন এবং সোয়ান আবিষ্কার করে সেল থিওরি। তো এই ফার্স্ট পয়েন্টে এই 5টা পয়েন্ট মনে রাখো। বিজ্ঞানসম্মত নাম কি দেখলাম? সাইটো। স্টাডিকে কি বলবো? সাইটোলজি। কোষের জনক কাকে বলবো? রবার্ট হুককে। তিনি কি কোষ আবিষ্কার করে? মৃত কোষ। জীবিত কোষ কে আবিষ্কার করে? লিউয়েনহক। আর সেল থিওরি বা কোষ তত্ত্ব কে দেয়? দুজন বিজ্ঞানী, স্লাইডেন এবং সোয়ান। এবার হচ্ছে আরও কিছু স্পেসিফিক ডেটা যেটা ইম্পর্টেন্ট, সেটা হচ্ছে দেখো সব থেকে মানে অল ওভার যদি আমি স্মল সেল বা ছোট কোষ, সবচেয়ে ছোট কোষ যেটা, সেটা হচ্ছে মাইকোপ্লাজমার কোষ। মাইকোপ্লাজমা বা বাংলাতেও লিখে দিচ্ছি, তোমাদের অসুবিধা হবে না। মাইকোপ্লাজমার কোষ হচ্ছে সবচেয়ে ছোট কোষ। আর যদি বলে সবচেয়ে বড় কোষ কোনটা? বড় কোষ তোমরা সবাই জানো, এই প্রশ্নটা প্রায় প্রত্যেকবার যে কোনো প্রত্যেক বছর কোনো না কোনো এক্সামে এসে থাকে। সেটা হচ্ছে অস্ট্রিচের ডিম। অস্ট্রিচ একটা পাখি জাতীয় প্রাণী, তার ডিম হচ্ছে, অস্ট্রিচের ডিম হচ্ছে তোমার সবচেয়ে বড় কোষ। এবার যদি বলে হিউম্যান বা মানব শরীরে সব থেকে বড় কোষ এবং সব থেকে ছোট কোষ কোনটা, তো মানবের ক্ষেত্রে মানব শরীরে সবচেয়ে বড় কোষ কোনটা, সেটা হচ্ছে সবচেয়ে বড় কোষ হচ্ছে স্ত্রী দেহে থাকা ওভাম বা ডিম্বাণু, যেটা কি থাকে? স্ত্রী দেহে থাকে। আর সব থেকে মানব শরীরে থাকা সবচেয়ে ছোট কোষ কোনটা, সেটা হচ্ছে পুরুষ দেহে থাকা শুক্রাণু। তো এটাও তোমাদের মনে রাখতে হবে। তো এটা হচ্ছে তোমাদের বিভিন্ন এক্সামে এই টাইপের প্রশ্নগুলো। সবচেয়ে ছোট কোষ কোনটা? মাইকোপ্লাজমা ওভারঅল। আর সবচেয়ে ওভারঅল বড় কোষ কোনটা? অস্ট্রিচের ডিম। কিন্তু মানব শরীরে সব থেকে বড় কোষ কোনটা? ডিম্বাণু, যেটা স্ত্রী দেহে থাকে। আর সবচেয়ে ছোট কোষ কোনটা? শুক্রাণু, যেটা হচ্ছে পুরুষ দেহে থাকে। তো আমি এখানে বেসিক পয়েন্টসগুলো তোমাদের ডিসকাস করে দিলাম। এবার দেখো নেক্সট হচ্ছে আরও দুটো পয়েন্ট, যেই পয়েন্ট দুটো থেকে প্রচুর পরিমাণে এক্সামে মানে বিভিন্ন এক্সামে এসেছে প্রশ্ন। সেটা হচ্ছে সব থেকে বেশি তোমার সেল ডিভিশন কোথায় হয়? সব থেকে বেশি সেল ডিভিশন বা কোষ বিভাজন সবচেয়ে বেশি কোষ বিভাজন কোথায় হয়? কোথায় হয় সব থেকে বেশি কোষ বিভাজন? সেটা হয় তোমার লিভার বা বাংলাতে আমরা যাকে বলি যকৃৎ। তো যকৃৎ বা লিভারে সব থেকে বেশি পরিমাণে সেল ডিভিশন বা কোষ বিভাজন হয়। এই কারণে দেখবে শুনে থাকবে যে লিভারে ক্যান্সার সব থেকে বেশি হয়। ক্যান্সার মানে কি? আনকন্ট্রোলেবল সেল ডিভিশনকে ক্যান্সার বলে। মানে যেই কোষ বিভাজনকে নিয়মিত করা যায় না, মানে বেশি পরিমাণে যদি কোষ খুবই পরিমাণে বিভাজিত হতে থাকে, তাহলে সেক্ষেত্রে আমরা সেটাকে বলবো ক্যান্সার, বা যেটার ফার্স্ট স্টেজ হচ্ছে টিউমার হিসেবে
তোমার টিউমারকেও একরকম হচ্ছে বেশি পরিমাণে বা আনকন্ট্রোলেবল বা অনিয়মিত কোষ বিভাজন সেটা হচ্ছে, তারপরে মানে তার থেকেও যদি বেশি পরিমাণে কোষ বিভাজিত হতে থাকে তাহলে সেটা ক্যান্সারের রূপ নেয়। তো সব থেকে বেশি পরিমাণ ক্যান্সার লিভারে হয়। আর সবচেয়ে কম সেল ডিভিশন, সবচেয়ে কম যে সেল ডিভিশন হয়, কম কোষ বিভাজন কোথায় হয় সেটা হচ্ছে ব্রেনে। কেন ব্রেনে কোষ বিভাজন হয় সেটা আমি পরে ডিসকাস করে দেবো, বা কেনই বা লিভারে সব থেকে বেশি পরিমাণে কোষ বিভাজন হয় তো সেটা আমি তোমাদের বলে দেবো। সবচেয়ে কম কোষ বিভাজন হয় ব্রেনে, ঠিক আছে? ব্রেন, মানব শরীরের মধ্যে ব্রেনে। কেন ব্রেনে হয়? কারণ ব্রেনের মধ্যে নিউরন থাকে। তো এই নিউরনের মধ্যে যে সেল ডিভিশনে হেল্প করে মানে সেন্ট্রোজোম পাওয়া যায় না, সেই কারণে ব্রেনে সব থেকে বেশি কম পরিমাণে কোষ বিভাজন হয়। আর যকৃতের কোষগুলোতে সব থেকে বেশি পরিমাণে সেন্ট্রোজোম পাওয়া যায় বলে যকৃতে কোষ বিভাজন বেশি হয়। এবার দেখো, কিন্তু মাঝে মাঝে তো আমরা এটাও শুনে থাকি যে অনেকের ব্রেন ক্যান্সার বা ব্রেন টিউমারও হয়ে থাকে। তো সেটা কেন হয়? কারণ ব্রেনে 90% নিউরন থাকে আর 10% থাকে গিলিয়াল সেল। তো এই গিলিয়াল সেলে সেন্ট্রোজোম পাওয়া যায়। তো এই কারণে মাঝে মাঝে আমরা ব্রেন ক্যান্সারও শুনে থাকি বা ব্রেন টিউমারও শুনে থাকি। তো এটা হচ্ছে তোমার সেই 10% গিলিয়াল সেলের জন্য। আর বাকি 90% যে নিউরন থাকে তাদের মধ্যে কোনো সেন্ট্রোজোম থাকে না, সেই কারণে সেখানে কোষ বিভাজন হয় না। আমি যখন কোষ বিভাজন পড়াবো তখন সেন্ট্রোজোমের ব্যাপারে বেশি পরিমাণে ডিসকাস করব। এবার দেখো, এবার চলে আসি কিছু পয়েন্টসের মধ্যে। যে প্রথমে যেটা পড়বো সেটা হচ্ছে কোষ পর্দা, যাকে আমরা ইংরেজিতে কি বলি? সেল মেমব্রেন। তো সেল মেমব্রেন বা একে আমরা প্লাজমা মেমব্রেনও বলে থাকি, বা কোষ পর্দাকে প্লাজমা পর্দাও বলা হয়ে থাকে। তো এগুলো তোমরা নোট ডাউন করে নাও। নেক্সট দেখো, কোষ পর্দা কোথায় কোথায় পাওয়া যায়? কোষ পর্দা আমরা প্রাণীতেও পাই, উদ্ভিদেও পাই, প্লাস হচ্ছে প্রাণীতেও পাই। তার মানে প্লান্ট অ্যাজ ওয়েল অ্যাজ অ্যানিম্যালে আমরা উভয় ক্ষেত্রেই কোষ পর্দা আমরা পেয়ে থাকি। এবং কোষ পর্দা থেকে আরও একটা প্রশ্ন আসে যে কোষ পর্দা কী দিয়ে তৈরি? কোষ পর্দা হচ্ছে তোমার দুটো জিনিস দিয়ে তৈরি, একটা হচ্ছে প্রোটিন আর একটা লিপিড। প্রোটিন বাংলায় লিখি তাহলে তোমাদের অসুবিধে হবে। একটা হচ্ছে প্রোটিন এবং লিপিড দিয়ে তৈরি। এই প্রশ্নটা বারবার আসে, কি দিয়ে কোষ পর্দা তৈরি? প্রোটিন এবং লিপিড দিয়ে কোষ পর্দা তৈরি। এবার চলে আসবো কোষ পর্দার। এবার আমি তোমাদের এক্সপ্লেন করে দিই কোষ পর্দাটা কি। একটা পর্দা যেটা হচ্ছে কোষের মধ্যে যতগুলো অর্গানিলস রয়েছে বা যতগুলো কোষ অঙ্গাণু রয়েছে তাদেরকে একটা আকার প্রদান করে, বা যেটা হচ্ছে আকার বলাটা ভুল, মানে তাদেরকে একটা স্থানে ধরে রাখে। যেমন ধরে নাও, তুমি বাজারে গিয়ে আলু কিনলে, পটল কিনলে, সবজি কিনলে, অনেকগুলো সবজি কিনলে, তাহলে কি হয়? একটা ক্যারি প্যাকেটে তোমাদেরকে দিয়ে দেয়। তাহলে কি আলু, পটল, সবজিটা তোমার একটা ক্যারি প্যাকেটের মধ্যে থেকে গেল। ঠিক সেই রকমই কোষ পর্দার মধ্যে সমস্ত কোষ অর্গানিলসগুলো থাকে, যাতে মানে কোষ অঙ্গাণুগুলো থাকে, এবং যেটা কোষকে মানে একটা ধরে রাখে, বা বাইরের বাইরে যে অন্যান্য পদার্থগুলো থাকে আমাদের দেহের মধ্যে তাদের থেকে প্রোটেক্ট করে, জাস্ট একটা প্রোটেকশন শিল্ড প্রোভাইড করে। তো এটা হচ্ছে কোষ পর্দা। এবার দেখো, নেক্সট আমরা চলে আসবো সেল মেমব্রেন। আমরা পড়ে নিলাম কোষ পর্দা। এবার পড়বো আমরা সেল ওয়াল। তো সেল ওয়াল থেকে 2-3টে প্রশ্নই আসে, তো 2-3টে প্রশ্নই আমি তোমাদের জন্য ডিসকাস করে দিচ্ছি। সেল ওয়ালকে বাংলাতে কোষ ভিত্তি বলে, মোস্ট প্রবাবলি কোষ ভিত্তি বলে। আমার এক্স্যাক্টলি মনে পড়ছে না। আমার যদি মনে হয় যে কোষ ভিত্তি না বলে অন্য কিছু বলে, আমি তোমাদেরকে কমেন্ট করে জানিয়ে দেবো। তো সেল ওয়াল দেখো অনলি কোথায় পাওয়া যায়? সেল ওয়াল অনলি প্লান্ট বা উদ্ভিদ সেলে পাওয়া যায়। তো প্রথমে দেখো, একটা প্রশ্ন আসতেই পারে, প্রাণী কোষে কি সেল ওয়াল পাওয়া যায়? তো আনসার হবে না। সেল ওয়াল উদ্ভিদ কোষে পাওয়া যায়, এছাড়া কিছু ব্যাকটেরিয়াতে পাওয়া যায়, আর একটা কিসে পাওয়া যায়? ফানজাইতে পাওয়া যায়, বা যাকে আমরা ফানজি বলি। তো ফানজিতে পাওয়া যায়, অ্যালগিতে পাওয়া যায়, অ্যালগিতে পাওয়া যায়। তো এই টাইপের জিনিসগুলোতে সেল ওয়াল বা কোষ ভিত্তি পাওয়া যায়। এবার দেখো, সেল ওয়াল কি দিয়ে তৈরি? উদ্ভিদের যে সেল ওয়াল সেটা তৈরি হচ্ছে সেলুলোজ দিয়ে। তো মোস্ট অফ দ্য কেস তোমাদের হচ্ছে তো যে প্রশ্নটা আসে সেটা হচ্ছে উদ্ভিদের কোষ ভিত্তি বা সেল ওয়াল সেটা হচ্ছে কি দিয়ে তৈরি? সেটা হচ্ছে সেলুলোজ দিয়ে তৈরি। এবার যদি বলে ব্যাকটেরিয়ার কি দিয়ে তৈরি? ব্যাকটেরিয়ার হচ্ছে পেপটিডোগ্লাইকেন।
পেপটিডোগ্লাইকেন গ্লাইকেন দিয়ে তৈরি। এবার যদি বলে ফাঞ্জির কি দিয়ে তৈরি, তো ফাঞ্জির তৈরি হচ্ছে পলিমার কাইটিন, বা শুধু কাইটিন মনে রাখলেও চলবে, কাইটিন বা পলিমার কাইটিন। আর হচ্ছে অ্যালগির কি দিয়ে তৈরি, অ্যালগির তৈরি হচ্ছে পলিস্যাকারাইড দিয়ে, পলিস্যাকারাইড দিয়ে তৈরি হচ্ছে তোমার সেল ওয়াল। তো উদ্ভিদের ক্ষেত্রে সেল ওয়াল কী দিয়ে তৈরি, সেলুলোজ দিয়ে তৈরি। ব্যাকটেরিয়ার ক্ষেত্রে কী দিয়ে তৈরি, পেপটিডোগ্লাইকেন দিয়ে তৈরি। আর ফাঞ্জাইয়ের ক্ষেত্রে কী দিয়ে তৈরি, কাইটিন দিয়ে তৈরি। আর অ্যালগির ক্ষেত্রে কী দিয়ে তৈরি, পলিস্যাকারাইড দিয়ে তৈরি। প্রত্যেকটা মনে রাখবে, প্রত্যেকটা। আর মোস্ট ইম্পর্টেন্ট হচ্ছে তোমার উদ্ভিদ, সেটা হচ্ছে সেলুলোজ দিয়ে তৈরি। এটা সব থেকে বেশি পরিমাণে প্রশ্ন আসে। তো এটা হচ্ছে সেল ওয়াল। এবার হচ্ছে সেল ওয়ালের কাজ কি। সেল ওয়ালের কাজ হচ্ছে, যেমন আমরা কি দেখলাম, কোষ পর্দার কাজ হচ্ছে সমস্ত কোষ অর্গানেলসগুলোকে এক জায়গায় প্রোটেক্ট করা। আর কোষ ওয়ালের বা সেল ওয়ালের কাজ কি, সেল ওয়ালের কাজ হচ্ছে এটাও তোমাকে হচ্ছে প্রোটেকশান দেয় আর আকার প্রদান করে। উদ্ভিদের যে আকারটা হয় সেল ওয়ালের যে তোমার মেন কাজ, সেটা হচ্ছে উদ্ভিদকে আকার প্রদান করা এবং প্রোটেকশন করা। সেল ওয়ালটা কোথায় থাকে, কোষ পর্দা যেখানে থাকে তার বাইরে একটা লেয়ার থাকে, সেটা হচ্ছে সেল ওয়াল। তার মানে ভেতরের লেয়ারটা হচ্ছে সেল মেমব্রেন বা কোষ পর্দা, আর এই যে বাইরের লেয়ারটা হচ্ছে সেল ওয়াল। তো এটা থাকে উদ্ভিদের ক্ষেত্রে, প্রাণী কোষে আমরা সেল ওয়াল পাই না, এটা অলওয়েজ মনে রাখবে। এবার আমরা চলে আসব নিউক্লিয়াস। কোষের মধ্যে একটা গোল মতো পদার্থ থাকে, যেটা হচ্ছে, এটা যদি পুরোটা যদি কোষ হয়, তাহলে এই ভেতরে যে পদার্থটা রয়েছে, এই গোল মতো একটু বড় আকৃতির, সেটাকে আমরা বলি নিউক্লিয়াস। তো এবার নিউক্লিয়াসের ব্যাপারে সমস্তটা পড়ব। তো নিউক্লিয়াস, আমরা প্রথমে দেখো নিউক্লিয়াস আবিষ্কার কে করেছিল। আমি এখানে নিউক্লিয়াসটা লিখে দিই, হেডিং নিউক্লিয়াসের আবিষ্কার সম্পর্কে দু একটা তোমাদের প্রশ্ন চলে আসে। নিউক্লিয়াসের আবিষ্কার করেছিল রবার্ট ব্রাউন। তো এই নামটা মনে রাখবে, রবার্ট ব্রাউন আবিষ্কার করেছিল নিউক্লিয়াস। এবার নেক্সট হচ্ছে নিউক্লিয়াসকে আমরা কি বলি, নিউক্লিয়াসকে আমরা বলি ব্রেন অফ সেল, মানে কোষের ব্রেন বলি আমরা নিউক্লিয়াসকে, কারণ পুরো একটা কোষকে কন্ট্রোল করে নিউক্লিয়াস সমস্ত কোষ অর্গানেলসগুলোকে বা কোষ অঙ্গাণুগুলোকে কন্ট্রোল করে। তো ব্রেন অফ দ্য সেল কাকে বলবো, নিউক্লিয়াসকে বলবো। এটা যদি পুরোটা কোষ হয় তাহলে এটা হয় নিউক্লিয়াস। আর নিউক্লিয়াসের মধ্যে আরও একটা গোল মতো পদার্থ থাকে, সেটাকে আমরা বলবো নিউক্লিওলাস। তো এবার আমরা চলে আসবো নিউক্লিওলাস। তো এবার নিউক্লিওলাস মানে কি, নিউক্লিওলাস মানে হচ্ছে নিউক্লিয়াসের মধ্যে যে অংশটা থাকে, যেটা মেনলি হচ্ছে ব্রেন হিসেবে কাজ করে, বা যেটাই সবাইকে হচ্ছে তোমার কন্ট্রোল প্রদান করে, সেটাই হচ্ছে নিউক্লিওলাস। তো এই নিউক্লিওলাস কি কাজ করে, সেটা হচ্ছে নিউক্লিওলাসের কাজ হচ্ছে সিনথেসিস আরএনএ। তার মানে আরএনএ এক ধরনের প্রোটিন, সেই প্রোটিন সিনথেসিস করে, মানে প্রোটিন সংশ্লেষ। কি ধরনের প্রোটিন, আরএনএ প্রোটিন। ঠিক আছে, তো এটা মনে রাখবে নিউক্লিয়াস। কোষের মধ্যে নিউক্লিয়াস থাকে এবং নিউক্লিয়াসের মধ্যে নিউক্লিওলাস থাকে। এবার হচ্ছে এই যে নিউক্লিয়াস, এই নিউক্লিয়াসের বাইরেও একটা পর্দা রয়েছে, যেমন কোষের বাইরে কোষ পর্দা রয়েছে, নিউক্লিয়াসের বাইরেও একটা পর্দা রয়েছে, যেটাকে আমরা বলি নিউক্লিয়ার মেমব্রেন বা নিউক্লিয় পর্দার কি কাজ, নিউক্লিয় পর্দার যেটা কাজ, সেটা হচ্ছে কোষ পর্দার যেরকম কাজ, কোষ পর্দার কাজ কি, কোষকে আকার প্রদান করা বা কোষের সমস্ত অঙ্গাণুগুলোকে প্রোটেকশন করা। এক্ষেত্রেও কাজ হচ্ছে তোমার কোষকে সেপারেট করা বা কোষকে অন্যান্য পদার্থ থেকে সেপারেট করা। তো সেপারেট করা বা আলাদা করা কি থেকে, অন্যান্য নিউক্লিয়াস মানে কোষের বিভিন্ন অঙ্গাণু থেকে আলাদা করা। তো এটা হচ্ছে তোমার, আমি এখানে লিখে দিই, কোষ অঙ্গাণু থেকে নিউক্লিয়াসকে আলাদা করা। নিউক্লিয়াসকে আলাদা করা হচ্ছে
নিউক্লিয় পর্দার কাজ। তো কোষ অঙ্গাণু থেকে নিউক্লিয়াসকে আলাদা করা হচ্ছে নিউক্লিয় পর্দার কাজ। এছাড়া হচ্ছে আরেকটা জিনিস মনে রাখবে যে এই যে নিউক্লিয়াসের বাইরে যে পর্দা থাকে সেটা হচ্ছে ডাবল লেয়ার বা দ্বিপর্দা বিশিষ্ট, দ্বিপর্দা ডাবল লেয়ারের এটা হচ্ছে একটা পর্দা। আর এটা হচ্ছে দেখো এই যে নিউক্লিয় পর্দা কোন কোন প্রাণীতে থাকে এবং কোন কোন প্রাণীতে থাকে না। এবার যাদের ইউক্যারিওটিক সেল, যাদের ইউক্যারিওটিক, আমি নেক্সট ডে তোমাদের প্রোক্যারিওটিক আর ইউক্যারিওটিকের পার্থক্য বোঝাবো, আজকে জাস্ট এটা জেনে রাখো ইউক্যারিওটিক আর একটা হচ্ছে প্রোক্যারিওটিক। তো এই যে ইউক্যারিওটিক এবং প্রোক্যারিওটিক এই দু ধরনের কোষ পাওয়া যায়। এই ইউক্যারিওটিক কোষের মধ্যে নিউক্লিয় পর্দা থাকে আর প্রোক্যারিওটিক কোষের মধ্যে নিউক্লিয় পর্দা থাকে না। এই কারণে প্রোক্যারিওটিক কোষে যে নিউক্লিয়াস সেটা হচ্ছে একদম আসল নিউক্লিয়াস না, সেটাকে ট্রু নিউক্লিয়াস আমরা বলতে পারি না। ইউক্যারিওটিক কোষের নিউক্লিয়াসে যেহেতু নিউক্লিয় পর্দা থাকে সেটাকে আমরা আসল নিউক্লিয়াস বলতে পারি। এবার দেখো নিউক্লিয়াসের মধ্যে আমরা কি কি পাই। নিউক্লিয়াসের মধ্যে আমরা 3 ধরনের বা এক ধরনের বস্তু পাই, যার মধ্যে আরও 2 ধরনের বস্তু পাই। সেটা হচ্ছে নিউক্লিয়াসের মধ্যে আমরা পাই ক্রোমোজোম থাকে নিউক্লিয়াসের মধ্যে, যার মধ্যে ডিএনএ এবং আরএনএ থাকে। তো ডিএনএ আর আরএনএ একটা এক্সট্রা করেই চ্যাপ্টার, তো আমি সেই চ্যাপ্টারে ডিএনএ আরএনএকে তোমাদের পড়াবো। এবং ডিএনএ আরএনএ কি বহন করে, একটা হচ্ছে জিনগত ইউনিট। ডিএনএ হচ্ছে আমাদের একটা জিনগত ইউনিট যেটা হচ্ছে ক্রোমোজোমের মধ্যে থাকে। আর ক্রোমোজোম কোথায় থাকে, নিউক্লিয়াসের মধ্যে। আপাতত এইটুকু জেনে রাখো, বাকি ডিএনএ আরএনএ চ্যাপ্টারে আমি ডিএনএ আরএনএটা পড়াবো। তো আপাতত আমরা যেটা পড়লাম সেটা হচ্ছে নিউক্লিয়াসের মধ্যে, কোষের মধ্যে আমরা কি দেখতে পেলাম, কোষ পর্দা থাকে, কোষের বাইরে কোষ পর্দা থাকে। আর উদ্ভিদ কোষ বা অন্যান্য ব্যাকটেরিয়ার কোষ হলে তার বাইরে সেল ওয়াল থাকে। এবং কোষের মধ্যে একটা জিনিস থাকে সেটা হচ্ছে নিউক্লিয়াস, এবং নিউক্লিয়াসের মধ্যে নিউক্লিওলাস থাকে। আপাতত এইটুকু পড়লাম। এবার বাকি পার্টসগুলো পড়বো, সেটা হচ্ছে কোষের মধ্যে আরও যে অঙ্গাণুগুলো থাকে, কোষ অঙ্গাণু, সেটা হচ্ছে কোষ অঙ্গাণু। কি কি কোষ অঙ্গাণু থাকে কোষের মধ্যে? কোষের মধ্যে থাকে মাইটোকন্ড্রিয়া, কোষের মধ্যে থাকে গলজি বডি, কোষের মধ্যে থাকে লাইসোজোম, তারপর সেন্ট্রোজোম, তারপর হচ্ছে এন্ডোপ্লাজমিক রেটিকিউলাম, তারপর রাইবোজোম। তো এগুলো সমস্ত কিছু কোষের মধ্যে থাকে। এই যে এই সমস্ত কিছুকে, সেগুলোকে একসঙ্গে আমরা কোষ অর্গানিলস বা কোষ অঙ্গাণু বলে থাকি। তো সব প্রথমে দেখো আমরা মাইটোকন্ড্রিয়া সম্পর্কে পড়বো। মাইটোকন্ড্রিয়া থেকে প্রচুর পরিমাণে প্রশ্ন আসে। সব প্রথম প্রশ্ন দেখো যে নিউক্লিয়াস ছাড়া আমরা কি দেখলাম, নিউক্লিয়াসের মধ্যে আমরা যেটা দেখলাম সেটা হচ্ছে নিউক্লিয়াসের মধ্যে আমাদের ডিএনএ থাকে। এবার হচ্ছে আরও একটা কোষ অঙ্গাণু যার মধ্যেও ডিএনএ থাকে, সেটা হচ্ছে মাইটোকন্ড্রিয়ার মধ্যেও ডিএনএ থাকে। এবং মাইটোকন্ড্রিয়ার কাজ কি, মাইটোকন্ড্রিয়া কোষকে শ্বসনে সাহায্য করে। তো কোষকে শ্বসনে কে সাহায্য করে, মাইটোকন্ড্রিয়া সাহায্য করে। এবং শ্বসনে সাহায্য করে কি তৈরি করে, এটিপি তৈরি করে। এবং এই 38 এটিপি মিলে কি তৈরি হয়, গ্লুকোজ তৈরি হয়। এই গ্লুকোজ যেটা আমাদেরকে কি প্রদান করে, এনার্জি বা শক্তি প্রদান করে। তার মানে এখান থেকে আরও একটা প্রশ্ন আসে, সেটা হচ্ছে কোষের শক্তিঘর বা পাওয়ার হাউস অফ দ্য সেল কাকে বলা হয়। শক্তিঘর বা পাওয়ার বা এটাকে আরও একটা টার্মে বলা যায় পাওয়ার হাউস অফ দ্য সেল কাকে বলা হয়, সেটা হচ্ছে কি বলা হয়, মাইটোকন্ড্রিয়াকে। তো কোষের শক্তিঘর এবং পাওয়ার হাউস অফ দ্য সেল বলা হয় মাইটোকন্ড্রিয়াকে। এবং মাইটোকন্ড্রিয়ার মধ্যে এক প্রকার গঠন দেখা যায়, সেই গঠনকে কি বলে, সেই গঠনকে বলে ক্রিস্টি। তো এই ক্রিস্টি গঠন থেকেও প্রশ্ন আসে যে মাইটোকন্ড্রিয়ার মধ্যে এক ধরনের গঠন দেখতে পাওয়া যায়, সেটাকে বলে ক্রিস্টি। মাইটোকন্ড্রিয়া হচ্ছে নিউক্লিয়াস ছাড়া আর কোন কোষ অঙ্গাণুর মধ্যে পাওয়া যায় ডিএনএ, সেটা হচ্ছে মাইটোকন্ড্রিয়া কিসে সাহায্য করে, শ্বসনে সাহায্য করে। এবং 38 এটিপি মিলে গ্লুকোজ তৈরি হয়, এবং যেই গ্লুকোজ আমাদের শক্তি প্রদান করে। এই কারণে মাইটোকন্ড্রিয়াকে কোষের শক্তিঘর বা পাওয়ার হাউস অফ দ্য সেল বলে। আর মাইটোকন্ড্রিয়া এক ধরনের গঠন দেখতে পাওয়া যায়, সেটা হচ্ছে ক্রিস্টি। আরও একটা প্রশ্ন যেটা ইম্পর্টেন্ট, সেটা হচ্ছে মাইটোকন্ড্রিয়ায় একটা চক্র চলে, সেই চক্রটার নাম কি, মানে যে চক্রের মাধ্যমে এই যে শ্বসন বা এটিপি তৈরি হয়, সেটা হচ্ছে ক্রেবস চক্র। তো ক্রেবস চক্র কার সঙ্গে রিলেটেড, সেটা হচ্ছে মাইটোকন্ড্রিয়ার সঙ্গে রিলেটেড। তো এটা মনে রাখবে, ক্রেবস চক্র মাইটোকন্ড্রিয়ায় চলে।
এবার নেক্সট মাইটোকন্ড্রিয়া হয়ে গেল, তার মানে আমরা সেলের মধ্যে কি দেখতে পেলাম, সেলের মধ্যে একটা নিউক্লিয়াস দেখতে পেলাম, একটা মাইটোকন্ড্রিয়া দেখতে পেলাম। এবার চলে আসি আমি গলজি বডি। গলজি বডিকে বাংলাতেও গলজি বডি বলে আর ইংরেজিতেও গলজি বডি বা অ্যাপারেটাস বলে। তো এখানে গলজি বডি, তো গলজি বডি হচ্ছে তোমার যেটা হচ্ছে গলজি বডিকে ইংরেজিতেও বলে বাংলাতেও বলে একই। তো গলজি বডি যে আবিষ্কার করে তার নাম হচ্ছে ক্যামিলো গলজি। তো এই নামটাও মনে রাখবে, মাঝে মাঝে দিয়ে দিতে পারে ক্যামিলো গলজি, তো এই নামটা মনে রাখবে। নেক্সট দেখো গলজি বডি কি কাজে লাগে। গলজি বডির সব থেকে কাজ হচ্ছে তোমার ট্রান্সপোর্টেশন করা বা পরিবহন করা। কি পরিবহন করে, মাইটোকন্ড্রিয়া যে তোমার যে শক্তিটা উৎপন্ন করলো সেই শক্তিটা পরিবহন করা হচ্ছে গলজি বডির কাজ। তাহলে গলজি বডি কি করে, গলজি বডি কাজ করে কোষের পরিবহনে তোমার কাজ করে গলজি বডি। তো এইটুকু মনে রাখবে গলজি বডি সম্পর্কে, আর বিশেষ কিছু করার দরকার নেই। এবার দেখো গলজি বডি হয়ে গেল, এবার চলে আসবো আমরা লাইসোজোম সম্পর্কে, লাইসোজোম সম্পর্কে। তো লাইসোজোমের কাজ কি, লাইসোজোমের কাজ হচ্ছে এখান থেকে যে দুটো তিনটে প্রশ্ন আসে সেই দুটো তিনটে প্রশ্ন আমরা পড়ে নেব। এটা হচ্ছে লাইসোজোমের কাজ হচ্ছে কোষকে যদি কোনো কোষ মরে যায় বা কোষের কোনো অঙ্গাণু মরে যায় তাহলে তাকে ধ্বংস করা হচ্ছে লাইসোজোমের কাজ। সেই কারণে লাইসোজোম যেহেতু কোষকে মানে যে কোষের মধ্যে থাকে সেই কোষকেই ধ্বংস করতে পারে এবং কোষ অঙ্গাণুকে ধ্বংস করতে পারে, সেই কারণে লাইসোজোমকে আমরা আত্মঘাতী থলি বলি বা যাকে আমরা সুইসাইডাল ব্যাগও বলে থাকি। কেন এটা কিভাবে এই নিজের কোষকে বা যে কোষে আছে সেই কোষটাকে হচ্ছে ধ্বংস করতে পারে, কারণ তার মধ্যে একটা এনজাইম থাকে, সেই এনজাইমটার নাম হচ্ছে তোমাদের পরীক্ষায় আসে, সেটা হচ্ছে হাইড্রোলাইটিক এনজাইম। তো এই হাইড্রোলাইটিক এনজাইমের মাধ্যমে লাইসোজোম নিজের কোষকে বা কোষ অঙ্গাণুকে ধ্বংস করতে পারে। এই কারণে লাইসোজোমকে আমরা সুইসাইডাল ব্যাগ বা আত্মঘাতী থলি বলি। এবং লাইসোজোম কে আবিষ্কার করেছিল ডুবে। তো কি করে মনে রাখবে, যেমন ডুবে গেলে মরে যায়, তো সেই কারণে মরে যাওয়া থেকে আত্মঘাতী থলি, তো সেটা দিয়ে তোমরা লাইসোজোম কে আবিষ্কার করে সেটা মনে রাখবে। এবং এই লাইসোজোম হচ্ছে তোমার আমাদের বডির জন্য খুব ইম্পর্টেন্ট। যখন কোনো জায়গায় কেটে যায় বা চিড়ে যায় তো সেক্ষেত্রে লাইসোজোমটাও যেহেতু মরে যায় সেই কারণে সেই কোষগুলোকে তারা লাইসোজোম ধ্বংস করতে পারে না, সেই কারণে সেখানে কালো দাগ হয়ে যায়। বাট নর্মালি তো ডেলি অনেকগুলো 1 লাখ 10 লাখ কোষ মরছে, আবার 10 লাখ কোষ কোষ তৈরি হচ্ছে। তো সেক্ষেত্রে যে কোষগুলো মারা যাচ্ছে সেগুলোকে লাইসোজোম পুরোপুরি নষ্ট করে দেয়, মানে জাস্ট পুড়িয়ে ওর অস্তিত্ব নষ্ট করে দেয়। তো সেই কারণে আমাদের কোনো কালো দাগ স্পট এরকম কিছু হয় না, বা যখন লাইসোজোমও মরে যায় সেক্ষেত্রে আমাদের কালো দাগ হয়ে যায়। তো লাইসোজোমও আমাদের জন্য ইম্পর্টেন্ট। আর যেটা এবার নেক্সট পড়বো সেটা হচ্ছে আমরা পড়বো এন্ডোপ্লাজমিক রেটিকুলাম। এটাকে বাংলাতেও এন্ডোপ্লাজমিক রেটিকুলাম বলে, ইংরেজিতেও এন্ডোপ্লাজমিক রেটিকিউলাম বাংলাতেও বলে ইংরেজিতেও বলে। তো এন্ডোপ্লাজমিক রেটিকুলাম যাকে আমরা ER দিয়ে ডিনোট করি। এন্ডোপ্লাজমিক রেটিকুলাম দু প্রকার হয়, একটা হচ্ছে স্মুথ বা মসৃণ এন্ডোপ্লাজমিক রেটিকুলাম, একটা হচ্ছে অমসৃণ বা তোমার হচ্ছে যেটাকে আমরা বলি হার্ড তো বলি না, মসৃণ বা রাফ এন্ডোপ্লাজমিক রেটিকুলাম। এই যে মসৃণ এন্ডোপ্লাজমিক রেটিকুলাম, এটা হচ্ছে এন্ডোপ্লাজমিক রেটিকুলামটা কি কাজে ব্যবহৃত হয়, সেটা হচ্ছে তোমার ফ্যাট তৈরিতে ব্যবহৃত হয়। আর অমসৃণ এন্ডোপ্লাজমিক রেটিকুলামটা কি কাজে ব্যবহৃত হয়, অমসৃণ এন্ডোপ্লাজমিক রেটিকুলামটা ব্যবহৃত হয় প্রোটিন তৈরিতে। এবার কেন প্রোটিন তৈরি করে সেটা দেখো। এটা হচ্ছে যদি ধরি এন্ডোপ্লাজমিক রেটিকুলাম, আমি মাঝ থেকে ডিভাইড করে দিচ্ছি, এটা হচ্ছে মসৃণ আর এটা হচ্ছে এই দিকটা রাফ এন্ডোপ্লাজমিক রেটিকুলাম। এটা হচ্ছে মসৃণ আর এটা হচ্ছে অমসৃণ। তো এই যে মসৃণ সেটা তৈরি করে ফ্যাট, আর এই যে অমসৃণ সেটার ওপর এই যে ডটেডগুলো দেখছো এগুলো হচ্ছে এক একটা রাইবোজোম। তো এই যে কোষের মধ্যে আরও থাকে
রাইবোজোম থেকে প্রচুর পরিমাণে এক্সামে প্রশ্ন আসে। সেটা হচ্ছে রাইবোজোম কোথায় থাকে? এন্ডোপ্লাজমিক রেটিকুলামের মধ্যে। এবং এই যে কোষের এন্ডোপ্লাজমিক রেটিকুলামের মধ্যে থাকা রাইবোজোম, এই রাইবোজোমটাই তৈরি করে প্রোটিন। তার মানে প্রোটিন এন্ডোপ্লাজমিক রেটিকুলাম তৈরি করছে না, তৈরি করছে রাইবোজোম। কিন্তু রাইবোজোমটা যেহেতু এন্ডোপ্লাজমিক রেটিকুলামের মধ্যে রয়েছে, সেই কারণে আমরা বলি যে রাফ এন্ডোপ্লাজমিক রেটিকুলাম প্রোটিন তৈরি করছে। আসল রাইবোজোম, আসল প্রোটিনটা কে তৈরি করছে? আসলে প্রোটিনটা তৈরি করছে রাইবোজোম। তো রাইবোজোমের কাজ হচ্ছে প্রোটিন সংশ্লেষ করা। প্রত্যেকবার পরীক্ষাতে একটাই প্রশ্ন আসে যে প্রোটিন কে তৈরি করে, সেটা হচ্ছে রাইবোজোম তৈরি করে। তো প্রোটিন তৈরি করে রাইবোজোম। তো আমরা কি পড়ে নিলাম? আমরা এখানে কোষের নিউক্লিয়াস, তারপরে হচ্ছে তোমার মাইটোকন্ড্রিয়া, গলজি বডি, লাইসোজোম, এবার পড়ে নিলাম রাইবোজোম, তারপর আমি পড়ে নিয়েছি এন্ডোপ্লাজমিক রেটিকুলাম। এবার আমরা পড়ব ভ্যাকিউল বা যাকে আমরা বাংলায় বলি কোষ গহ্বর। তো এটা যদি কোষ হয়, এই কোষের মধ্যে ভ্যাকিউলস থাকে, মানে ফাঁকা স্থান থাকে। তার মানে এটা কি? এটা হচ্ছে ফাঁকা স্থান। এটা কি কাজে লাগে? ভ্যাকিউলস বা কোষ গহ্বর কি কাজে লাগে? এই ফাঁকা স্থানটা সঞ্চয়ের কাজে লাগে। কি সঞ্চয় করা হয়? এই ফাঁকা স্থানের মধ্যে দু টাইপের জিনিস সঞ্চয় করা হয়। তো এই সঞ্চয়টা কি করা হয়? একটা হচ্ছে খাদ্য সঞ্চয় করা হয় এবং হচ্ছে তোমার জল সঞ্চয় করা হয়। এই যে ভ্যাকিউল বা কোষ গহ্বর, সেটা প্রাণী কোষে যেটা থাকে, প্রাণী কোষে হচ্ছে ছোট থাকে। আর উদ্ভিদ কোষে এটা কি থাকে? বড় থাকে। তার মানে যদি আসে পরীক্ষায় ভ্যাকিউলস কোন কোষে বেশি বড় থাকে, সেটা হচ্ছে উদ্ভিদ কোষে, আর ছোট বললে প্রাণী কোষে ছোট থাকে। এবং ভ্যাকিউলস আমাদের জল এবং খাদ্য সঞ্চয় করে। এই কারণে আমাদের যে টোটাল 65%-এর ওপর জল বডিতে থাকে, সেটা এই কোষের ভ্যাকিউলসের মধ্যে বেশি পরিমাণে সঞ্চিত থাকে। তো এটাও তোমরা মনে রাখবে। নেক্সট আমরা তাহলে পড়ে নিলাম ভ্যাকিউল। এবার যেটা বাকি থাকলো সেটা হচ্ছে তোমার সেন্ট্রোজোম কি কাজে লাগে? সেন্ট্রোজোম কাজে লাগে কোষ বিভাজনে। আমরা যে ছোট থেকে বড় হচ্ছি, কিভাবে বড় হচ্ছি? একটা কোষ ছিল, সেই কোষটা ভেঙে গিয়ে দুটো কোষ তৈরি হলো, আবার এই দুটো কোষ ভেঙে গিয়ে দুটো চারটে কোষ তৈরি হলো। এইভাবে কোষের সংখ্যা বাড়তে থাকছে বলে আমাদের বডির ডেভেলপমেন্ট হচ্ছে। তো কোষ বিভাজনে সাহায্য করে বা শারীরিক গঠন তৈরি করতে সাহায্য করে। তো সেন্ট্রোজোমই হলো একমাত্র জিনিস যেটা হচ্ছে কোষ বিভাজনে সাহায্য করে। তো সেন্ট্রোজোম, আমি কি বললাম? লিভারের কোষগুলোতে সেন্ট্রোজোম থাকে বলে। তো লিভারে হচ্ছে কোষ বিভাজন বেশি হয়, আর নিউরনসের মধ্যে সেন্ট্রোজোম থাকে না বলে নিউরনের মধ্যে কোষ বিভাজন হয় না। সেই কারণে লিভারে ক্যান্সার বেশি দেখা যায় এবং ব্রেনে ক্যান্সারটা কম দেখা যায়। তো এটা তোমাদের আগেই ডিসকাস করে ফেলেছি। তো আমরা টোটাল এটা যদি কোষ হয়, তো এই কোষের মধ্যে আমরা পড়ে নিলাম নিউক্লিয়াস, তারপরে হচ্ছে মাইটোকন্ড্রিয়া, তারপর হচ্ছে তোমার পড়লাম গলজি বডি, তারপর পড়লাম এন্ডোপ্লাজমিক রেটিকুলাম, তারপর পড়লাম রাইবোজোম, তারপর পড়লাম ভ্যাকিউল, তারপর পড়লাম সেন্ট্রোজোম, তারপর পড়েছি আমরা লাইসোজোম। তো এত কিছু অর্গানিলস পড়ে গেলাম। এবার এই যে কোষের মধ্যে, কোষ পর্দার মধ্যে এই অর্গানিলসগুলো রয়েছে, তো এই কোষ পর্দার মধ্যে আরও একটা পদার্থ থাকে যেটা জলীয় পদার্থ, সেটাকে আমরা বলি হচ্ছে তোমার সাইটোপ্লাজম। এই সাইটোপ্লাজমটা যদি না থাকে, তাহলে এই যে কোষের মধ্যে অঙ্গাণুগুলো রয়েছে, একে অপরের সঙ্গে টক্কর লেগে যাবে। তো সেই কারণে এই সাইটোপ্লাজমে যেহেতু ভর্তি থাকে এই কোষটা, মানে জলের মধ্যে যদি অনেকগুলো কিছু পদার্থকে রাখো, তাহলে সেগুলোর মধ্যে ধাক্কাধাক্কিটা কম হয়। সেই কারণেই এই সাইটোপ্লাজম কোষের মধ্যে থাকে। তো এই সাইটোপ্লাজম, সেটা কি? সাইটোপ্লাজম, বাংলাতে একে সাইটোপ্লাজম বলি, ইংলিশেও একে সাইটোপ্লাজম বলি। তো এটা কি দিয়ে তৈরি? এটা হচ্ছে প্রোটিন দিয়ে তৈরি, লিপিড দিয়ে তৈরি, এটা মনে রাখবে। আর হচ্ছে পলিস্যাকারাইড দিয়ে তৈরি। যে নামগুলো আগে পড়লাম ওই নামগুলোই দেখো। আর একটা হচ্ছে নিউক্লিক অ্যাসিড দিয়ে তৈরি। এটা হচ্ছে তোমাদের পরীক্ষাতে আসে। সাইটোপ্লাজম কি দিয়ে তৈরি? প্রোটিন, লিপিড, পলিস্যাকারাইড, নিউক্লিক অ্যাসিড দিয়ে তৈরি। আর এটা হচ্ছে তোমার এক ধরনের অর্ধতরল পদার্থ। তো এটাও তোমাদের পরীক্ষায় আসে সাইটোপ্লাজম। এবং এই সাইটোপ্লাজমটা যদি নিউক্লিয়াসের মধ্যে যেটা থাকে, সেটাকেই আমরা বলবো নিউক্লিওপ্লাজম। সেই একই পদার্থ, এটাও নিউক্লিওপ্লাজমও হচ্ছে তোমার
প্রোটিন, লিপিড এবং নিউক্লিক অ্যাসিড দিয়ে তৈরি, আর সাইটোপ্লাজমও নিউক্লিক অ্যাসিড দিয়ে তৈরি, কিন্তু সাইটোপ্লাজম কোষের মধ্যে থাকে আর নিউক্লিওপ্লাজম থাকে নিউক্লিয়াসের মধ্যে। দুটোই অর্ধতরল পদার্থ, তো দুটোই একই জিনিস। এটা হচ্ছে কোষকে একটা মোটামুটি আকৃতি বা কোষকে ফুলে ফেঁপে থাকতে সাহায্য করে। আর এই সাইটোপ্লাজমটা কে আবিষ্কার করে, এখান থেকেও প্রশ্ন আসতে পারে, সেটা হচ্ছে পুরকিনজে বা পারকিনজে আবিষ্কার করে সাইটোপ্লাজম। তো আমরা অলরেডি অনেক কিছু পড়ে ফেললাম কোষের মধ্যে, আপাতত এইটুকু তোমরা রপ্ত করো এবং এটা রিভিশন হয়ে গেলে নেক্সট দিন আমরা পড়ব উদ্ভিদ কোষ, প্রাণী কোষের মধ্যে কী পার্থক্য, ইউক্যারিওটিক কোষ এবং প্রোক্যারিওটিক কোষের মধ্যে পার্থক্য, এছাড়া কোষ থেকে আর কী কী প্রশ্ন আসে সমস্ত কিছু পড়ব। এবং নেক্সট অন্য একটা পার্টে আমরা সেল ডিভিশন বা কোষ বিভাজন পড়ব। তো আজকের জন্য বায়োলজি এইটুকুই, ভালো করে রিভিশন করো। এখান থেকে আমি প্রশ্ন করব হোয়াটসঅ্যাপ চ্যানেলে এবং তোমরা আনসার করবে। দেখা হচ্ছে পরের ভিডিওতে, এখনকার জন্য টাটা।